হ্যাঁ সেটাই, তোমরাই পসিবল, তোমরা সবাই পসিবল, আমি ইম্পসিবল খালি। ওকে ফাইন। আমার চেহারা আর দেখতে হবে না, আমাকে কখনো খোঁজার চেষ্টা করবেন না। আজকে রাতটা একটু কষ্ট। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। নাস্তা খা। মা এটা রাখেন। মা এমনিতে তো আমি তেমন একটা কোথাও যাই না, গয়না লাগবে না। মা এটা তো আমি আপনার জন্য নিয়েছিলাম, প্লিজ মা রাখেন। মা আমি ভুল করে থাকলে আমাকে মাফ করেন, আমি সত্যি জানি না এটা আমার ঘরে কিভাবে গেছে। বিশ্বাস করেন আমি না বুঝে অনেক কিছু করে ফেলছি। আপনি জানেন ফাহাদ আমাকে না বলেই বাসায় চলে আসে। আমি যখন ওকে জিজ্ঞেস করছি ও বলছে আপনি অসুস্থ। পরে আপনাকে দেখার জন্য আমি আসলাম, দেখে আপনি পুরো সুস্থ। তখন বুঝতে পারলাম যে আসলে মিথ্যা কথা বলে মেহরিনের জন্য এখানে আসছে। আপনি বলেন কোন মেয়ের মাথা ঠিক থাকে, তারপর বলেন মা। এই পরিস্থিতিতে সত্যি মা কোনো মেয়েরই মাথা ঠিক থাকবে না। তুমি ঠিক আছো। নাস্তা নিয়ে বসে আছিস কেন? নাস্তা খা। মামি বাসাটা ফাঁকা ভালোই লাগতেছে না। কেন? কেউই তো নাই, একা একা বসে কি খাবো? এই যে আমি আছি। নে খা। কিছু নিচ্ছিস না কেন? ইচ্ছা করছে না। এই নে, এটা দিয়ে খাওয়া ভালো লাগবে। ইয়ে এই পায়ের খাই কি মনে হইতেছে জানো? আমার মায়ের কথা মনে হইতেছে। কি বলতেছো তুমি এসব? টং দোকান কাজ করতে যাই না, কাজ করবা? কি কাজ করবো আমি? ওর তো কাজ করে পড়ালেখা করতেছি। আর আমি স্বামীর ভাইয়া না, আমি ফারহানা। আপনি কি হুঁশে আছেন? এটা ফারহানা, এটা আপনার ছেলে সামির না। আমাদের ছোট নবাব, সে তো চলে গেল না, আপনি তার গায়ে হাত তুললেন। আমি ভালো হয়েছে। কেন তোমার এমন মনে হলো? বিআই সাহেব ফোন করেছিল, কণ্ঠ শুনে মনে হলো সামথিং রং। তুমি এক কাজ করো না, ওই মেহেরিনকে একটা ফোন দাও। ফোনটা দে তো, মেহরিনকে একটা ফোন দে। ফোন তো বন্ধ। আমি জানতাম। কে কোথায় যেতেছে? আম্মা অনেকদিন তো ছিলাম, বাসায় যাচ্ছি। ও আমার ওই এখন তো ওদিকে একটু কাজ বাকি রয়ে গেল। স্যারও আসছে অনেকদিন, ওদিক থেকে অফিসেও কাছে, তো স্যারা বললো যে মা আপনারা কবে আসবেন? কোথায়? আমার বাসায়। আমি তো অনেকদিন ছিলাম না। আসবো আসবো মা। আব্বা তাইলে আমরা আসি। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। জি আব্বা। বাবা আমার কোনো ভুল হয়ে থাকলে আমাকে মেয়ে মনে করে মাফ করে দিন। আগে হোটেলে যাই, ব্যাগ ঠিক নেই, কোনো একটা ব্যবস্থা তো হবেই। আমাদের বাসায় চলো না।
তোমাকে তো একবার বলছি এটা হয় না। এটা আমাদের গল্প। কি শান্তি, মনে হচ্ছে একটা দোজকখানা থেকে বের হয়ে আসছি। মানে তোমার বাসা, এখানে কেউ থাকে? এখানে মানুষ থাকতে পারে? ও মাই গড। তুমি যদি আমার পাশে থাকো, এই ছোট্ট সাধারণ ঘরটাই আমার কাছে রাজপ্রাসাদ। ভালোবাসাবিহীন রাজপ্রাসাদ আমার কাছে শূন্য ঘরের মতো। এখন চল আমরা একটু কাজ করি, নাইলে আবার 3 নাম্বার চোখটা অন হয়ে যেতে পারে, রাইট? ও ফাদের আব্বা, আমরা কি অনেক বেশি কঠিন হয়ে গেছিলাম, নাকি সময়ের সাথে সাথে আমরা নিজেরা? তো তোমাদের একটি রাজ্য সম্পর্কে কথা বলবো। কথাটি হলো, আমি উত্তর পাহাড়ের পথে যাত্রা সহজ ছিল না। সরু পথ আর ঘন কুয়াশার চারপাশে নিস্তবতা সব মিলিয়ে মনে হতো পাহাড় নিজেই কিছু লুকিয়ে রেখেছে। রাজা অনিরুদ্ধ তখন সাধারণ বণিকের বেশে, অরুণিমা একজন কিশোরী পথিক, আর আর সঙ্গে ছিলেন বিশ্বস্ত সহচর বীরের। পাহাড়ের পিছে তারা দেখলো সেখানকার মানুষ আলাদা রকমের, আর তার খুব কম কথা বলে, কিন্তু চোখে অনেক গল্প জমে থাকে। এই বৃদ্ধ পাহাড়ি নারী তাদের আশ্রয় দিলেন। তার নাম ছিল মহিনা দিদি। রাতে আগুন জ্বালিয়ে বসে মহিনা দিদির হঠাৎ হঠাৎ বললেন, তোমরা কি ছায়া বাহিনীর কথা শুনতে এসেছো, তাই না? রাজা অনিরুদ্ধ একটি চমকে গেলেন। তুমি জানলে কিভাবে? আর মাইনা দিদি হালকা হাসলেন। যখন রাজ্যে নিজের রাজ্য ছেড়ে পা হেঁটে বেড়ায়, তখন বড় কিছু ঘটতে চলেছে। সাহেবেনে সত্য। মাইনা দিদি জানলেন, ছায়া বাহিনী কখনো দুষ্টু দল নয়। তারা পাহাড়ের সেই মানুষ যাদের মন আর জমি এক সময় রাজ্যের আদেশে কেটে নেওয়া হয়েছিল। শহর বড় হয়েছিল, কিন্তু পাহাড় ফাঁকা হয়েছে। ওরা আলোর আসে না। মাইনা দিদি বললেন, কারণ আলোর ওদের কথা কেউ শুনে না। ছায়া থাকলে অনন্ত ভয় তৈরি হয়। তখন চুপ করে তাকিয়েছিল। সে হঠাৎ জিজ্ঞেস করলো, তাদের ভয়টা কি আমাদের তৈরি? মাইনা দিদি মাথা নাড়ালেন, হ্যাঁ মা, ভয় জন্ময় অবহেলা থাকে। সেই রাতে অর্ণিমা ঘুমাতে পারল না। আগুনের শিক্ষার দিকে তাকিয়ে সে ভাবল, রাজ্য শুধু প্রাসাদ আর সিংহাসন নয়। রাজ্য মানে সেই মানুষগুলোই যারা কথা বলার সুযোগ পায় না। সে সিদ্ধান্ত নিল, রাজ্যে ফিরে গিয়ে সে পাহাড়ে মানুষের কথা বলবেন। রাজা অনিরুদ্ধ দূর থেকে মেয়ের দিকে তাকিয়ে বুঝলেন, সেই যাত্রার সমস্যা সমাধান নয়, উত্তরাধিকারের ঘরে তুলেছেন। পাহাড়ে ভোরে সূর্য উঠল ধীরে ধীরে। আলো ছড়াতে ছায়াগুলো ছোট হয়ে এলো, যেন পাহাড়ে নিজের ফিস ফিস করে বলল, এভাবে করে আমাদের একে একে পূর্ব যোগ করব। ওয়েট, এক সেকেন্ড, আমি দাঁড়াও, তোমাদের আরেকটা পর্ব শোনাবো। তো আমাদের গল্পটি কেমন লাগতেছে বন্ধুরা, সবাই কমেন্টে বলে যাবেন।
অনেক অনেক বছর আগের কথা, আর পাহাড় একটি শালবন পলাশের জঙ্গলের ঘেরা এক রাজ্য ছিল। তার নাম ছিল সুবর্ণপুর। রাজ্যটি এটাই শান্ত ছিল যে ভোরে পাখির ডানার শব্দ আর নদীর ঢেউ মিলে যেন রাজ্যের ঘুম ভাঙত। সুবর্ণপুরের মানুষ বিশ্বাস করত এই রাজ্য শুধু মাটি আর ঘরের নয়, এ রাজ্য গল্পের। প্রতিটা বাড়ি, প্রতিটা গাছ, প্রতিটি পাথরের ভিতরে লুকিয়ে থাকতো এক একটা কথা। রাজ্যে ছিলেন রাজা অনিরুদ্ধ, বয়সে মধ্যবয়স্ক, যখন চোখে গভীরতা, কণ্ঠে স্থিরতা। তিনি যুদ্ধ জয় করে নয়, মানুষের মন জয় করতে এসেছেন। তার পাশে ছিলেন নারী মৃণালিনী। তিনি ছিলেন দয়ালু, অসাধারণ স্মৃতিশক্তির অধিকারী। বলা হতো তিনি এক সময় সে কথা শুনতেন আর তার কথা ভুলতেন না। সুবর্ণপুরের কোনো কঠোর শাসন ছিল না, কখন আইনও ছিল না, কিন্তু ন্যায় ছিল গভীরে। সপ্তাহে সপ্তাহে একটি রাজ্য নিজে বসতেন খোলার দরবারে। সে কেউ এসে কথা বলতে পারত, কৃষক, জেলে, কুমার কিংবা দূরে দেশের পথিক। একদিন এক বৃদ্ধ কৃষক এসে বলল, মহারাজ, নদী ও এবছর কিছু বেশি ভাঙন ধরিয়েছে। রাজা অনুব্ধ জিজ্ঞেস করলেন, নদী কি কিছু চেয়েছে? সবাই অবাক। কৃষক বলল, নদী আবার চাই নাকি? রাজা মূর্ধ হেসে বললেন, নদী মানুষ না, কিন্তু তাদেরও ভাষা আছে। সে সাবধান করে দিল, আর যদি তার পথ আটকে দেও সে রেগে যায়। আর সেই পথ থেকে নদীর ধারে নিয়ম চালু হলো, গাছ কাটা বন্ধ, তার নদীর স্বাভাবিক পথ রক্ষা। তো বন্ধুরা, আমাদের গল্পটি কেমন লাগতেছে সবাই কমেন্টে বলে যাবেন। আর কমেন্টে না বুঝলে আমরা বুঝতে পারবো না যে আমাদের গল্পটি কেমন হয়েছে। তো আজকের গল্পটি এইটুকুই।